মোহনার সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আজকে দৃষ্টিকোণে। দর্শক, আমরা আজ কথা বলবো বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ। আর আমাদের সাথে স্টুডিওতে আজকে সময় দিচ্ছেন অধ্যাপক জুনায়েদ হালিম, শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রয়েছেন ডক্টর মঞ্জুর চৌধুরী, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। প্রিয় দর্শক, আলোচনার শেষ অবধি আপনারা আমাদের সাথে থাকবেন সে আশাবাদ রাখছি। আলোচনাকে সমৃদ্ধ করবেন, সরাসরি ফোনে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের দুইজনকেও স্বাগত দৃষ্টিকোণের পক্ষ থেকে। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ প্রসঙ্গটির অবতারণা এই কারণে যে এই মুহূর্তে ওয়াশিংটনে 69তম জাতিসংঘের অধিবেশন, সাধারণ অধিবেশন হচ্ছে এবং সেই অধিবেশনে বিশ্বের নেতৃবৃন্দর সমাবেশ ঘটেছে। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, বিশ্ব নেতৃবৃন্দের সম্মেলন, যেটি প্রতি বছরই হয়ে থাকে। তো বাংলাদেশের জন্য এটি উল্লেখ করবার মতো ঘটনা যে প্রধানমন্ত্রী সেখানে ভাষণ রাখবেন সামনে। আমরা দেখেছি যে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন এবং তার ভাষণ সমাদৃত হয়েছে। তিনি সুনির্দিষ্টভাবে কিছু প্রস্তাবনা, অর্থাৎ আমাদের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের যে নেগেটিভ প্রভাবগুলো পড়ছে তার প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন বাংলাদেশ এবং সেই প্রেক্ষিতে শুধু বাংলাদেশের নয়, এ ধরনের দেশগুলোর স্বার্থের দিকটি তিনি তুলে ধরেছেন। বাংলাদেশকে আমরা যদি দেখি যে উন্নয়নের একটি মডেল হিসেবে বলা হচ্ছে গোটা বিশ্বব্যাপী, বাংলাদেশের জাতিসংঘের যে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা সেটি বাংলাদেশ পূরণ করতে পারছে এবং নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে। কিছু কিছু ভালো ট্র্যাকের মধ্যে আছে। এই সবকিছু মিলেই বাংলাদেশের বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থান সেটি আমি কথা বলতে চাই। এই বাংলাদেশকে আমরা জেনেছিলাম যে সেই আমেরিকায় বাংলাদেশকে বলেছিল যে তলাবিহীন জুহুরি, স্বাধীনতার পরবর্তী যেটি একটি বড় গ্লানি বাংলাদেশ দীর্ঘদিন বহন করতে হয়েছে। সেই তলাবিহীন বাংলাদেশ আজকে একটি উন্নয়নের ধারায় ফিরে এসেছে এবং তার গতিমুখ পরিবর্তন করছে। এটি কি কারণে সম্ভব, এর পিছনে আমরা কার্যক্রমের সম্পর্কগুলো শুনতে চাইব। আমি শুরু করতে চাই অধ্যাপক জুনায়েদ হালিম, আপনাকে দিই। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন? যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ, দুর্ভিক্ষ, খরা, বন্যার আক্রান্ত একটি দেশ, পশ্চাত্য অশিক্ষিত সমাজ জনগোষ্ঠীর একটি দেশ, সেভাবেই বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি ছিল। আজকে তার পরিচয়টুকু কতটা পাল্টেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অনেক বিশাল ব্যাপ্ত বিষয়ের আপনি অবতারণা করেছেন। জানি না এই বিষয়ে আমি ঠিক এক্সপার্ট নই। যারা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বা বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ স্টাডিজ এইগুলো বিষয়ে শিক্ষক যারা, তারা আমার চেয়ে বেশি এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন, বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক যারা, তারা ডেফিনেটলি আমার চেয়ে অনেক বেশি বিশেষ বিশ্লেষণ করতে পারবেন। কিন্তু সাধারণভাবে আপনি আমিও বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক জেনেই আমি আমার অবস্থান থেকে যেটা বলতে চাই যে বাংলাদেশের বিশ্ব পরিমণ্ডলে বা বিশ্ব পরিবারে, গ্লোবাল ফ্যামিলিতে বাংলাদেশের এখনকার যে উন্নত অবস্থান, এই অবস্থানটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটি দীর্ঘ পথ পরিক্রমায় আন্তর্জাতিক সম্পর্কের নানা ঘাত প্রতিঘাত, উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আজকে এই অবস্থানে পৌঁছেছে। আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের সূচনা শুরু বা সম্পর্কের শুরু যদি বলতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে 71 সালে, আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে চলছে। তখন সেই সময়ে বিশ্ব দুই মেরুতে বিভক্ত ছিল, পুঁজিবাদী পশ্চিমা মেরু, সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক, সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক। 71 সনে যখন আমরা আমাদের স্বাধীনতার যুদ্ধটা করি, তখন কিন্তু সারা পৃথিবীর প্রগতিবাদী, গণতন্ত্রকামী এবং সমাজতান্ত্রিক নীতির দেশগুলো বাংলাদেশকে প্রচ্ছন্ন, প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা দিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধটিকে তারা কিন্তু এন্ডোর্স করেছে, ইগনোর করেনি। তারা কিন্তু এটাকে পজিটিভলি নিয়েছে এবং সাপোর্ট করেছে। ন্যায়সঙ্গত যুদ্ধ তারা সাপোর্ট করেছে।
তখন কিন্তু তখনকার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তখনকার ভারত ছিল এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী, বিশেষ করে ভারত এবং ভারতের পূর্ব ইউরোপের দেশগুলো, পূর্ব ইউরোপের দেশগুলো, কিউবা, তখনকার যুগোস্লাভিয়া, তখনকার পোল্যান্ড, তখনকার ইস্ট জার্মানি, সেই দেশগুলো। পক্ষান্তরে ওই সময়ে ইউএসএ দেশ হিসেবে কিন্তু তখন এই গ্রেট ব্রিটেন, তারাও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি খুবই মানে যেটাকে বলে সহানুভূতিশীল ছিলেন। তারা আমেরিকার মতো উল্টো অবস্থান নেয়নি কিন্তু রাষ্ট্রীয়ভাবেও বা সরকারিভাবেও। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেটা হয়েছে, আমেরিকার গভর্নমেন্ট ওয়াজ ভেরি মাচ এগেনস্ট অফ বাংলাদেশ। নীতিগতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা তারা করেছিল, তারা খুবই এগেনস্টে ছিল। আমেরিকার সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের ন্যায়সঙ্গত যুদ্ধের, ন্যায়সঙ্গত লড়াইয়ের পক্ষে ছিল। না হলে মানে ম্যাডিসন স্কোয়ারে জর্জ হ্যারিসনের নেতৃত্বে যে কনসার্ট ফর বাংলাদেশ কিভাবে হলো, বাল্টিমোর সংগ্রাম আমরা বলতে পারি, সাধারণ মানুষের যে প্রতিরোধ, সেটা হয়েছে বাল্টিমোরে হয়েছে। আমেরিকান সাধারণ মানুষ কিন্তু অস্ত্র উঠাতে দেয়নি জাহাজে, মানে পাকিস্তানের জন্য। যাই হোক, সেই বিষয়টা কিন্তু আমাদের সূচনা কিন্তু তখন। আপনি দেখেন যে স্বাধীনতা বিজয়ের পরে বঙ্গবন্ধু যখন ফিরে আসেন, তখনও কিন্তু দেখেন উনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ইউকে হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে 10 নং ডাউনিং স্ট্রিটের রাস্তায় নেমে এসে বঙ্গবন্ধুকে কিন্তু রিসিভ করেছিলেন, যেটা মানে প্রটোকলের বিবেচনায় ওইটা একটা বিরল একটি বিষয় এবং একটি বিরল সম্মান কিন্তু সেটা কিন্তু হয়েছে। এবং বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই যেই পররাষ্ট্রনীতির মূল নীতিটা গ্রহণ করেছিলেন যে কারো সাথে শত্রুতা নয়, আমার সবার সাথে বন্ধুত্বটা আমরা করব, কোন জোটের নয়, জোট নিরপেক্ষ একটা অবস্থান থেকে উনি নন অ্যালাইন্ড মুভমেন্টের সাথে যুক্ত হলেন। মানে তখন তো জোট নিরপেক্ষ আন্দোলন অনেক বেশি রিলেভেন্ট ছিল, অনেক বেশি প্রয়োজন ছিল গ্লোবাল পার্সপেক্টিভে। এখন হয়তো গ্লোবালাইজেশন হয়ে গিয়ে, মুক্তবাজার অর্থনীতি হয়ে গিয়ে সমাজতান্ত্রিক বিশ্বের মানে ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন খণ্ড বিখণ্ড হয়ে যাওয়াতে, ভেঙে যাওয়াতে এবং পূর্ব ইউরোপের দেশগুলি সমাজতান্ত্রিক নীতি, অর্থনীতি এবং ব্যবস্থা বাদ দেওয়াতে এখনকার সিচুয়েশনটা ভিন্ন। এখন আমি যদি একটু মানে সুযোগ নিয়ে বলতে চাই, অর্থাৎ যে ভিত্তিভূমি পররাষ্ট্র যে নীতির যে মূল ভিত্তিটি সেটি বঙ্গবন্ধুই তৈরি করে দিয়েছিলেন। এবং দেখেন, আমার মনে আছে আমরা তো তখন অনেক ছোট, খালি রেডিওতে সবারই একটাই স্বীকৃতি পেয়েছে, ইন্ডিয়া স্বীকৃতি দিয়েছে, ওই দেশ একটা সময় স্বীকৃতি, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি, এবং দেখেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গবন্ধু কিন্তু তার মৃত্যুর পূর্ব পর্যন্ত পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের, মধ্যপ্রাচ্যের কিছু দেশ, আমেরিকা, চায়না, সৌদি আরব, এগুলো ছাড়া পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেরই স্বীকৃতি কিন্তু বাংলাদেশ অর্জন করেছে বঙ্গবন্ধুর জীবদ্দশায়। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর সৌদি আরব, চায়না, আমি এই জায়গাতে আসতে চাচ্ছি যে 1975 বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে রাজনৈতিক যে পট পরিবর্তনটি ঘটল, সেই পট পরিবর্তনের সাথে আমাদের কূটনৈতিক নীতি এবং আমাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটি পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা আমাদের কতটা, আমাদের সার্বিকভাবে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশকে কতটা প্রতিষ্ঠায় মানে সহায়তা করেছে, সেটি একটি বড় প্রশ্ন। আমি আসবো, একটু সুযোগ নিতে চাই, আপনার কাছে ফিরে আসবো। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনার কাছে আমরা এই যে বলছিলাম যে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশে এক ধরনের অপবাদ ছিল, কিন্তু বাংলাদেশ আজকে আমরা দেখছি যে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশেষ করে মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এটি বিশাল রূপান্তর ঘটে গেছে বাংলাদেশের। এরকম একটি মানে রক্ষণশীল সমাজে, ধর্মীয় অনুভূতি রক্ষণশীল সমাজে নারীরা যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, বাংলাদেশে যদি আমরা গার্মেন্টস শিল্প, পোশাক শিল্পের কথা ধরি, সেটি বিশাল একটি ভূমিকা পালন করছে। বাংলাদেশ থেকে শ্রমশক্তি গোটা বিশ্বব্যাপী এখন ছড়িয়ে আছে, লক্ষ লক্ষ শ্রমশক্তি, তারা দেশের ক্ষেত্রে ভূমিকা রাখছে। তো সবকিছু মিলে বাংলাদেশের যে একটি ভগ্ন
অর্থনৈতিক দশা, জীর্ণ দশা, এবং যেটি বলা হচ্ছিল যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন এক ধরনের প্রচারণা ছিল যে বাংলাদেশ স্বাধীন হলেও সেটি টিকে থাকতে পারবে না, সেটি কোনো একটি রাজ্যের রাজ্যে পরিণত হবে, তার স্বাধীন সত্তার তার ক্ষমতা বাংলাদেশের নেই, কারণ বাংলাদেশ একেবারেই একটি মানে ঋত সর্বস্ব একটি দেশ, সব হারানোর একটি দেশ, সেই সক্ষমতা নেই। তো আজকে যে বাংলাদেশে আমরা রূপটি দেখছি সেটি বলেছেন যে একদিনও হয়নি, দীর্ঘ দিনের মধ্য দিয়ে সেটি আমরা পেরেছি। 75-এর পরবর্তী বাংলাদেশের প্রসঙ্গটি আমরা আনতে চাই। তো আপনি কিভাবে মনে করেন যে বাংলাদেশের আজকের যে অবস্থা, সেক্ষেত্রে আমাদের এই অর্জনগুলো পিছনে আমাদের দেশের রাজনীতির কতটা ভূমিকা আছে? এখানে একটা জিনিস আমাদের বিবেচনায় রাখতে হবে, 43 বছর আগের বন্ধু বা শত্রু 43 বছর পরে বন্ধু বা শত্রু নাও থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে কোনো পার্মানেন্ট বন্ধুও নেই, কোনো পার্মানেন্ট শত্রুও নেই। যেসব দেশের কথা বলা হচ্ছে আমাদেরকে প্রচুর হেল্প করেছিল, সেই সব দেশের এক্সিস্টেন্সও ভেঙে চলে গেছে। যেমন ধরেন আপনার যুগোস্লাভাকিয়া, এই যে সোভিয়েত ইউনিয়ন, সেই যে স্নায়ু যুদ্ধের সময় যে বাইপোলার ওয়ার্ল্ড, সেই বাইপোলার ওয়ার্ল্ড কিন্তু এখন আর নেই, এখন ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে। একটা নতুন ধরনের পোলারাইজেশন হয়ে গেছে, নতুন ধরনের পোলারাইজেশন হয়েছে। সেইখানে বাংলাদেশের অবস্থান, বর্তমান অবস্থান কি এবং ভবিষ্যতে আমাদের অবস্থান কি হবে, সেটাই মনে হয় আমাদের সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। আমরা অনেক সময় খুব আত্মতৃপ্তিতে ভুগি। আমরা বলি, যেমন আপনি বললেন যে শ্রম রপ্তানি করছি, আমি কিন্তু অন্য দৃষ্টিতে দেখি তারা কর্মর কোন সংস্থান করতে পারছেন না বলে তারা আজকে এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে অন্ধকার রাত্রে ভাঙা নৌকায় করে তার মালয়েশিয়ার তীরে চলে যাচ্ছেন। এই যে ইয়াং ছেলেরা যাচ্ছে কেন? কারণ আপনি কিন্তু তাদের জন্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন নাই কেন? সেটাও আমি একটা উদাহরণ দেই। আপনি যেমন বিদ্যুতায়ন দরকার, আমরা অর্থনৈতিক প্রসঙ্গটি না, আমি এই জন্য বললাম যে হয়তো অনেক সমস্যা আছে বাংলাদেশের, তার সংকট আছে। এই যে 16 কোটি মানুষ, পৃথিবীর অনেক উন্নত দেশের 3-4টা দেশ মিলিয়েও কিন্তু ইউরোপের দেশগুলোতে আপনি দিকে তাকান, এই বিশাল জনগোষ্ঠীর সেভাবে উন্নয়ন করা সেটি তো সহজ কথা নয়। তো সেক্ষেত্রে এই জনগোষ্ঠী যদি বাইরে থেকে যে বৈদেশিক উপার্জন করছে, সেটি তো উন্নয়নের ভূমিকা রাখছে না, এরা পরিণত হচ্ছে, ডেফিনেটলি তারা উন্নয়নের ভূমিকা রাখছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এবং তারা যেখানে যেমন কোরিয়াতে শ্রমিকরা নিজেদের দেশে কাজ করে, তারা চায়নায় তারা নিজের দেশে কাজ করে, মালয়েশিয়ায় তারা নিজেদের দেশে কাজ করে। আপনি যদি দেখেন যে আমাদের প্রগতি ইন্ডাস্ট্রি আর হুয়েনদাই কোম্পানি একই সময় 1970 এস্টাবলিশড হয়েছে। আজকে হুয়েনদাই কোম্পানি আমাদের যমুনা ব্রিজের মেইন কন্ট্রাক্টর ছিল, আর প্রগতি এখনো কিন্তু গাড়ি অ্যাসেম্বল করে। এইখানে যদি আপনি ডিফারেন্সটা দেখবেন, আপনি চায়না, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এদের মোটামুটি পার ক্যাপিটা ইনকাম ইন 1971, 72 বা 3-তে কাছাকাছি ছিল। আজকে চায়নার পার ক্যাপিটা ইনকাম কি? চায়না আজ নাম্বার 1, এক হিসেবে বলা যায় নাম্বার 1 ইকোনমিক পাওয়ার, হিউজ পপুলেশন, এবং তাদের রিসোর্স কনস্ট্রেইন্ট আছে, তাদের অনেক কিছুই নাই। তাদের 80% অয়েল আনতে হয় এইখান দিয়ে, বিদেশ থেকে আনতে হয় তাদের, তারপরে তো তারা আগে গেছে। মালয়েশিয়া, আমি এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। আমার যেটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে পটেনশিয়াল ছিল সেটা কিন্তু রিয়েলাইজড হয় নাই, এটা হওয়া উচিত ছিল। এবং আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। আজকে একটা চাকরির জন্য 10,000 1,000 2,000 লোক আপনার ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, মন্ত্রীর কাছে, মিনিস্টারের কাছে, এখানে ওখানে তদবির করে বেড়াচ্ছে। কেন? কারণ হচ্ছে যে আমরা জব ক্রিয়েট করতে পারতেছি না। কেন আমরা জব ক্রিয়েট করতে পারতেছি না? সেইখানে বিদেশিরা আমাদের যা শিখিয়ে দেয় আমরা তাই শিখে যাই, যে গ্লোবালাইজেশন। কিন্তু একসময় যে দুর্ভিক্ষ, খেতে না পাওয়া, তারপর মঙ্গা, সেটি কিন্তু আমরা এখন দেখছি না। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অবস্থান আমাদের আছে, আমরা সেটা তৈরি হয়েছে। তো সেটি তো একটি মানুষের ক্যালোরি গ্রহণের ক্ষমতা বেড়েছে, মানুষের মাথা পিছু আয় বেড়েছে, তার উপার্জন বেড়েছে। তো সেটি কি উন্নয়নের চিত্র নয়? ওভার দি লাস্ট 4 ডিকেডস গ্লোবাল ইকোনমি ডেভেলপ করে গেছে অন দ্য এভারেজ। সে তুলনায় আমরা কতটা? আমরা এই দর্শক আছি, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে আসছি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন। পিরোজপুরের
থেকে ওয়াহিদ মুরাদ বলছিলাম। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি দর্শক। আপনি কেমন, বলুন। ভালো আছি। জি। আপনাদের আলোচনা শুনছিলাম, আলোচনা অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী। আমি শুধু আলোচকদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আমাদের সমুদ্র বিজয় হওয়ার পরে আমরা চাচ্ছিলাম যে আমাদের সমুদ্র গবেষণা নিয়ে একটি বড় ধরনের একটি উদ্যোগ নেওয়া হোক, এবং আমরা চাই সমুদ্র সীমায় আমাদের যে সম্পদ আছে সে সম্পদকে উত্তোলন করে আমাদের এই গরিব দেশটিকে সাহায্য সহযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের জনজীবনের মানুষের আয় উন্নতি বাড়ানোর জন্য সমুদ্র গবেষণাকে কতটা কাজে লাগানো যায় এই বিষয়টির প্রতি যদি একটু আলোচকরা আলোচনা করতেন, আমরা বোধহয়। ধন্যবাদ দর্শক, আপনি বলেছেন যে গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আমরা শুনবো, নিশ্চয়ই অতিথিরা বিষয়ে কথা বলবেন। জি, আপনি বলছিলেন আপনার প্রেক্ষিতে আমি কিছু কথা বলছিলাম যে আপনি হয়তো একটি সাইড বলছেন যে আমাদের ব্যর্থতাগুলো, কিন্তু আমাদের সফলতাও সাথে যে সফলতাগুলো আছে সেটিকে উল্লেখ করবার মতো কিনা। অফকোর্স এটি 16 কোটি মানুষের বিশাল একটি ভূখণ্ড, ছোট একটি ভূখণ্ডের এত বিশাল সংখ্যক মানুষ এবং তাদের খাদ্য সংস্থান, তাদের কর্মসংস্থান নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। না, অর্থনৈতিক ভাবে সারা ওয়ার্ল্ডের ইকোনমি ডেভেলপ করছে, বাংলাদেশের ইকোনমিও ডেভেলপ করছে, এবং বাংলাদেশের সেখানে কতগুলো সোশ্যাল ইন্ডিকেটরে অনেক দূর এগিয়ে গেছে। এবং এটা যাওয়ার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ একটা নেশন স্টেট। ইট ইজ এ নেশন স্টেট। নেশন স্টেট কখনই আপনি পিছিয়ে পড়ে থাকতে পারে না। কোরিয়া থাকে নাই, জাপান থাকে নাই, আপনার জার্মান থাকে নাই, যেখানে আপনি দেখবেন যে একটা জাতিরাষ্ট্র হিসেবে উই আর মাচ সুপিরিয়র টু আদার কান্ট্রিজ। এই এরিয়ার মধ্যে আপনি দেখেন মায়ানমার দেখেন, ইন্ডিয়া দেখেন, এই আপনার পাকিস্তান দেখেন, বিভিন্ন, এরা হচ্ছে ফেডারেল স্টেট। ফেডারেল স্টেটের তুলনায় জাতিরাষ্ট্র যেটা আমরা প্রতিষ্ঠা করতে পারছি, এবং বঙ্গবন্ধুর এখানেই কৃতিত্ব, উনি এই সাবকন্টিনেন্টে একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করছে, যে জাতিরাষ্ট্রটা সকল দেশের চক্ষুশুল। কিন্তু সেই জাতিরাষ্ট্র হিসেবে আমাদের যতটা উন্নয়ন হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয় নাই, এবং হবে যে না সেটা আমি বলছি না, হবে, সেটা হবে, কিন্তু আমাদের তো আমাদের মত পার্থক্য নেই যে আসলে উন্নয়নের। আমি এই প্রসঙ্গে ওনার কথার রেশ ধরে আমি যেটা একটু বলতে চাই যে আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু যে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ, এবং উনি একটা আলোচনার অবতারণা করেছেন যে আমরা আগাইনি। না, আমি আগাইনি বলিনি, অন্যদের তুলনায় আগাইনি। তখন চায়নার বা মালয়েশিয়ার বা সাউথ কোরিয়ার যেই পার ক্যাপিটা ইনকাম ছিল তখনকার বাংলাদেশের প্রায় কাছাকাছি ছিল। ওরা কোথায় উঠে গেছে, আমরা এখন মাত্র 1100-র কাছাকাছি গিয়েছি পার ক্যাপিটা ইনকামে, $1100 পার ইয়ার। আমি যেই কথাটা বলছিলাম যে এই যে বাংলাদেশ একটা হোঁচট খেলো, এই হোঁচট খাওয়ার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ যে সম্ভাবনা নিয়ে জন্মেছিল, জন্মানোর পর প্রায় আতুর ঘরে 3.5 বছরের মাথায় বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সপরিবারে নির্মমভাবে নিহত হলেন। এবং এই যে হোঁচটটা খেলে, এই হোঁচট খাওয়াটার পেছনেও কিন্তু আন্তর্জাতিক রাজনীতি,